না এখানে যারা কষ্ট করে আমাদের ছাত্র ছাত্রীর অভিভাবকরা এসেছেন, এখানে যারা অভিভাবকরা এসেছেন আপনারা দয়া করে পেছনের দিকে থাকবেন। আমাদের যারা করবে তারা সবাই আছে। এখন যারা প্রশ্নের উত্তর দেবে তাদেরকে আমরা একটু মঞ্চে চাইবো, তাই না? আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর। জোরে তালি হবে। কাহালি, অনিরুদ্ধ কাহালি মঞ্চে আসছেন। ডক্টর বিনয় বর্মন, উনি ড্যাফোডিল ভাষা ইনস্টিটিউটের পরিচালক। ইনি একটি ভাষা ইনস্টিটিউটের পরিচালক। ডক্টর বিনয় বর্মন তোমাদের প্রশ্নের উত্তর দেবেন। মামুনুর রশিদ, মামুনকে অধ্যাপক বললে একটু বেশি বড় দেখায় না? সহকারী অধ্যাপক। তারিক মঞ্জুর হলো আমাদের প্রথম আলো এইচএসবিসি ভাষা প্রতিযোগ 2016। এই যে একটা বড় আয়োজন আমরা সারা দেশে করে বেড়াচ্ছি, এটা সমন্বয়কারী, অর্থাৎ এই বিষয়ে সিদ্ধান্তগুলো তিনি নেন, বা বলা যায় তিনি হচ্ছেন আমাদের প্রথম সৈয়দপুর আঞ্চলিক প্রতিযোগ, যেখানে এই এলাকার যে জেলাগুলো রয়েছে উপজেলা, কিন্তু আমরা একটা বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠান করছি। আমাদের একজন পাখি বিশেষজ্ঞ আছেন বাংলাদেশে, পাখি নিয়ে লিখে উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার পেয়েছেন। তার নাম কি? তার নাম শরীফ খান। কোথায় আমাদের শরীফ ভাই? কোথায় শরীফ খান? অনুষ্ঠান প্রাঙ্গণে আছেন ছাত্ররা, অভিভাবকরা। এখন যে প্রশ্নোত্তর পর্বটা হবে এটা সঞ্চালন করবেন আমাদের প্রথম আলো এইচএসবিসি ভাষা প্রতিযোগের প্রাণ তারিক মঞ্জুর। তারিক মঞ্জুর এখন এই অংশটা পরিচালনা করবেন। তারিক মঞ্জুর। যিনি কথা বললেন তার নাম আমার বন্ধু রাশেদ। তার নাম হলো জাফর আহমদ রাশেদ। প্রথম আলোর একটা প্রকাশনা আছে প্রথমা, এই প্রথমা প্রকাশনার প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ তোমাদের সঙ্গে এতক্ষণ কথা বললেন। তা রাশেদ ভাইয়ের জন্য একটা করতালি দিয়ে দাও। চুল একটু কম মাঝখান দিয়ে, কিন্তু পিছনে চুল আছে। যিনি ড্যাফোডিলস ভাষা ইনস্টিটিউটের পরিচালক বিনয় বর্মন, তিনি একই সঙ্গে ছড়াকার এবং সাহিত্যিক। এবং তার পাশে যিনি বসে আছেন তাকে আমার মনে হয় সবচেয়ে বেশি ছেলে মেয়ে এখানে চেনো। তাকে টেলিভিশনে দেখেছো? কে কে দেখি টেলিভিশনে দেখেছো? এতজন, তাও ভালো। আমি বলি নাই রেডিওতে দেখেছো কে কে? রেডিওতেও কিন্তু মাঝে মাঝে তার কণ্ঠ শোনা যায়। সৌমিত্র শেখর অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জনপ্রিয় অধ্যাপক। এবং তার পাশে যিনি আছেন, যাকে আমি শিক্ষক হিসেবেও পেয়েছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি। এবং আমার বাইরে বসে আছে মামুন অর রশিদ, মাঝখানে কোনো হাইফেন নাই। মামুন অর রশিদ বাংলা বিভাগের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর আমি তারিক মঞ্জুর, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। তোমাদের এই পর্বটা হলো প্রশ্নোত্তর পর্ব। আগেই বলেছি তোমাদের এখানে নম্বর হলো 50, এবং আমাদের সামনে অনেকগুলো বই আছে। এই বইগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে যাদের প্রশ্ন ভালো হবে। এমনকি
প্রয়োজনে আমরা আরো কিছু বই ওখান থেকে নিয়ে আসবো তোমাদেরকে দেওয়ার জন্য। বই এখানে আমরা 25টা রেখেছি, প্রয়োজনে আরো 10টা বই আমরা নিয়ে আসবো যদি তোমাদের প্রশ্ন ভালো হয়। প্রশ্ন করার নিয়ম হলো, প্রথমে দাঁড়িয়ে নিজের নাম বলবে, তারপরে কোন ক্লাসে পড়ো সেটা বলবে, কোন স্কুলে পড়ো বলবে, তারপরে তোমার প্রশ্নটা করবে। তবে প্রশ্ন হতে হবে বাংলা ভাষা এবং সাহিত্য বিষয়ক বা বাংলা বিষয়ক, ভাষা বিষয়ক চেতনা থেকে। যেমন বরিশালে একটা প্রশ্ন পেয়েছিলাম, আমাদের সৌরমণ্ডলে সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই গ্রহগুলোর তালিকার মধ্যে বৃহস্পতি সবচেয়ে বড়, কিন্তু সূর্য কিন্তু একটা তারা। এরকম তারা আকাশে হাজার হাজার, তাদেরকে কেন্দ্র করে, কিন্তু ওর প্রশ্নের উত্তর কিন্তু আমরা মুহূর্তের মধ্যে পেয়ে গিয়েছিলাম। সবচেয়ে বড় গ্রহ যেখানে আমরা রয়েছি, এই জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, আমাদের সভ্যতা, আচরণ, চরিত্র দিয়ে যে গ্রহ আমরা তৈরি করেছি, সেটাই মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহ। নাম কি তার? হ্যাঁ, পৃথিবী হলো সবচেয়ে বড় গ্রহ। এবং আমরা নিব প্রথম প্রশ্ন। কে করতে চায়? প্রথম প্রশ্ন করতে চায় চশমা পরা একটা। আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ, পড়ি কেন পাবলিক ইসলামিক কলেজ সৈয়দপুরে। আমার প্রশ্ন হচ্ছে যে উক্তি এর প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করে পাওয়া যায় বচ যোগ তি। এখন মুক্তি বা ভক্তি, মুক্তি হচ্ছে মচ যোগ তি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে বচ যোগ তিতে ভক্তি না হয়ে উক্তি কেন হলো? তুমি কি দ্বাদশ শ্রেণী? দশম শ্রেণীর ছাত্র এত কঠিন প্রশ্ন করেছে, ওর জন্য একটা করতালি দাও। ও বলেছে মুক্তির মধ্যে আছে মচ যোগ কয়তয় রশ্মি। মচ কেন? মোচন, মোচন থেকে, এটা সংস্কৃত ধাতু, তো এই কারণে আমাদের জন্য বোঝা একটু কঠিন। আর উক্তি, উক্তি মানে যা আমরা বলি, উক্তির মধ্যে তাহলে কেন বচ হলো কেন? ওই যে বচন, বচন মানে কথা, এই কারণে ওখানে হয়েছে বচ। এই কারণে মামুন স্যার কিছু যুক্ত করতে চান? মামুন স্যার আরেকটু যুক্ত করবেন। কিছুটা তুমি নিজেই উত্তরটা দিয়েছ যে প্রকৃতি, আর এই প্রকৃতির মূল খেয়াল করে ধ্বনি বিজ্ঞানের দৃষ্টি থেকে ধ্বনিগত বচ এর সাথে উচ একটা সম্পর্ক আছে, অর্থাৎ ভর সাথে উ। যেমন অনেকেই, আমি সহজ করে বলে দিই, বেতন নামাজ বলে বিতের একটা নামাজ আছে, সেটাকে আমরা অনেকে বলি ওয়াতার। ওয়া ব, ফেব্রিক জার্মানিতে আছে ওয়ালা, ওয়ালা ডব্লিউ দিয়ে লিখে, ও এবং ভ খুব কাছাকাছি। যখন সংস্কৃত প্রকৃত ছিল প্রাচীনকালে, তখন এই যে একেবারে রুটগুলো ব, ধ্বনিটা কিন্তু ব নয়, ব, বর সাথে উর একটা মিল ছিল, সেই কারণে কিন্তু এখন উক্তি থেকে উক্তিটা এসেছে। ধন্যবাদ। তুমি সামনে চলে আসবে বইয়ের জন্য। তাহলে প্রথম প্রশ্নটাই আমরা একটা ভালো প্রশ্ন পেলাম, তারপরের প্রশ্ন নিব আমরা। খুশিতে হাত নাচাচ্ছে, মাঝখানে হাত দেখেছিলাম একটা মেয়ের, এখনো হাত আছে। একজন ছাত্রী। আমার প্রশ্ন রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে। রবীন্দ্রনাথ তো অনেক ছোট গল্প লিখেছেন, তার মধ্যে আমি গল্পগুচ্ছর 4টা খণ্ডই পড়েছি। ল্যাবরেটরিকে কেন এত বেশি সম্মান দেওয়া হয়? যে এটি তো তেমন, এর মধ্যে তেমন কি আছে যেটিকে অনেক বেশি সম্মাননা দেওয়া হয়? ও বলেছে রবীন্দ্রনাথের এত এত গল্প পড়েছি আমি, কিন্তু আচ্ছা তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প লেখার সূচনা জানো তোমরা কোত্থেকে? এই বাংলাদেশ থেকেই। কিন্তু রবীন্দ্রনাথরা তো অনেক ভাই বোন, মোট কতজন? আর কেউ বলে 14, কেউ বলে 13, কেউ বলে 15, সব হিসাব করলে 15 জন। এই ভাইদের মধ্যে, ভাই বোনদের মধ্যে সবার ছোট কিন্তু রবীন্দ্রনাথ। তাকে পাঠালো বাংলাদেশে জমিদারি দেখাশোনা করার কাজে। ভাইদের মধ্যে আর কেউ নাই, একজন আছে সাহিত্য চর্চা নিয়ে একটু আধ্যাত্মিক টাইপের বড় ভাই, আরেক ভাই চলে গেছে বাইরে আইএসসি দিয়ে, সরকারি পরীক্ষা দিয়ে। আবার একটু একটু মানে মাথা গোলমাল ছিল কোনো কোনো ভাইয়ের। সব মিলিয়ে এক ভাই আবার বাড়ির দায়িত্ব পালন করে,
তাহলে জমিদারি দেখবে কে? বাংলাদেশে পাঠিয়ে দিল, যার কোনো কাজ নাই সেই ছেলেকে, নাম কি তার? রবীন্দ্রনাথকে পাঠিয়ে দিল, এবং তার গল্প লেখার শুরু কিন্তু এই বাংলাদেশেই। ওর প্রশ্ন হলো ল্যাবরেটরি গল্পকে এত গুরুত্ব দেওয়া হয় কেন? ও বলছে গল্পটা তো এত বেশি ভালো মনে হয়নি। অধ্যাপক সৌমিত্র শেখর বলবেন। ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। তুমি যে প্রশ্নটা করলে এবং তোমার প্রশ্নের মূলে যেটি, সেটা হলো যে এত গুরুত্ব দেওয়া হয় কেন। প্রথম কথা হলো যে সবাই যে গুরুত্ব দেয় এই কথা কিন্তু বলা যাবে না। কোনো কোনো সমালোচক এই গল্পকে গুরুত্ব দিয়েছেন। এটার প্রধান কারণ হলো এর যে নারী চরিত্র, এই নারী চরিত্রের যে প্রথা বিরোধী অবস্থান, এমনকি ওখানে যে বিজ্ঞান মনস্কতা, এই সমস্ত কিছুকেই ওখানে প্রধান করা হয়েছে। অন্য গল্পগুলোর মধ্যে আমাদের যাপিত জীবনের কথা আছে, আমাদের শিশু মনস্তত্ব আছে, কোথাও কোথাও জমিদারির ব্যাপার আছে, কোনো কোনো জায়গায় পরিবারের ভাঙাচোরা টানাপোড়েন আছে, কিন্তু নারীদের মধ্যে যে স্বতন্ত্র সত্তা আছে, তার যে জ্ঞান বিজ্ঞানে অংশগ্রহণ করবার অধিকার আছে, মেয়েদের যে এগিয়ে আসা উচিত, এই সমস্ত কিছু একটা ইঙ্গিত আছে। রবীন্দ্রনাথের শুধু ল্যাবরেটরি গল্পটি এই বিষয়গুলো ধারণ করেছে তা নয়। কয়েকটা ছেলে একসাথে হাত তুলে আছে, ওর মধ্যে পাশে যে আছে আরেকটু পিছনে পিছনে পিছনে, হ্যাঁ তারপরে দাঁড়িয়েছে। আমার নাম প্রতীক ভাস্কর, আমি রংপুর জেলা স্কুলে পড়তেছি। তো আমার প্রশ্ন যে এখন যে বর্তমানে এই যে রবীন্দ্র, এটা তো বাংলা ভাষার অপব্যবহার হচ্ছে, এর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হচ্ছে। আচ্ছা, এখানে কে আছো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো? রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো ভালো? ওর পাশে নেই। আচ্ছা, তুমি হাত তোলনি, পাশের জন হাত তুলেছ, তুমি গাইতে পারো? কোন স্কুলে বললেন? রংপুর জেলা স্কুল। আচ্ছা, তোমার প্রশ্নটা মানে এটা, তুমি এক অর্থে ছোট মানুষ, কিন্তু তোমার চিন্তাটা যে অনেক বড়, এবং এটার সাথে যে আমাদের একটা জাতীয় স্বার্থ সম্পর্কিত, এই কারণে তোমাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই। মানে এটা প্রথমত খুবই দুর্ভাগ্যজনক যে আমরা এই কাজটি করছি। এখন কেন হচ্ছে তার কারণ হচ্ছে যে যন্ত্রের আধিপত্য তৈরি হচ্ছে। আমরা বিভিন্নভাবে যন্ত্র ব্যবহার করছি। এখন এমনও হয় যে যারা গান গায় তাদের গলা পর্যন্ত এখন চেঞ্জ করে দেওয়া যায় যখন রেকর্ড করা হয়। তো এইগুলোর কারণে এবং শিল্পীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে, মানুষের যে মনোযোগ সাধনা, আগে যেভাবে সাধনা করে মানুষ শিল্পী হতো, সেই জায়গাগুলো থেকে আমরা অনেক দূর সরে আসছি। এইসব কারণে অনেক মানুষ গান গাচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, ফলে তাদের মতো তারা ব্যবহার করার চেষ্টা করছে। এটি কোনোভাবেই ঠিক না। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলো প্রতিবাদ হচ্ছে, তোমরাও বিভিন্ন সময়ে মিডিয়াগুলোতে দেখো। আর আরেকটা জায়গা তাদের স্বাধীনতা কিছুটা আছে, যে এক ধরনের কপিরাইট থাকে, একটা সময় পরে অপব্যবহার হচ্ছে। এটা অবশ্যই গ্রহণযোগ্য না, এটা অবশ্যই প্রতিবাদযোগ্য। ফলে আমি তোমাকে আবারও ধন্যবাদ জানাই, এবং এই যে যারা এখানে আছে তারা যদি সবাই সচেতন হয়, ভবিষ্যৎ প্রজন্ম যদি এই ব্যাপারে সচেতন থাকে, অবশ্যই এইটি বন্ধ করা সম্ভব হবে। এইটা আমরা চেষ্টা করব, তোমরা চেষ্টা করবে, চেষ্টা হচ্ছে। আর একটা বিষয় আছে যে একটা গান শুনলে আমরা দূর থেকেই বলতে পারি যে গানটা হয়তো আমি জানি না, ভেতরের যে কথা আছে সেই কথা আমরা জানি না, কিন্তু সুরটা শুনলে আমরা বুঝতে পারি যে এটা রবীন্দ্রনাথের গান। কোনো কোনো গান তার ভেতরের কথা এবং সুর শুনে আমরা বুঝতে পারি যে লালন ছাড়াই দর্শন কারণ নেই। কিন্তু যখন এটা সুর বিকৃত হয়ে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি না। এটা কিন্তু আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এই ব্যাপারে তোমরা সচেতন থাকবে, আমরা সচেতন থাকবো। আমি তোমাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ও তো অবশ্যই বই পেতে পারে, এবং এই দারুণ একটা প্রশ্নের জন্য করতালিও পেতে পারে। তবে চলে আসো সামনে। তবে ও তো বলছে সুরের প্রশ্ন, রবীন্দ্রনাথের গানের সুর। আমি একজন বড় মানুষের কথা বলি, যে আবার আমাদেরকে বলছিল কি, আপনারা আছেন, আপনারা কি পারেন না যে রবীন্দ্রনাথের গান নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা কি পারেন না রবীন্দ্রসঙ্গীত লিখতে?
আমরা যখন বান্দরবানে গিয়েছিলাম তখন আমরা ওখানকার আদিবাসীদের গান শুনেছিলাম। আর এখন এই যে রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গ এসছে, ও বলছে রবীন্দ্রনাথের গান গাইতে পারে, গানও শেখে। আমরা ওর কাছ থেকে গানের একটু অংশ শুনবো। একজন নবম শ্রেণীর শিক্ষার্থী। আমি এখন তোমাদের একটি রবীন্দ্রসঙ্গীত গায়ে শোনাবো। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরে সুরধুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, মনে করি অমনি সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়, কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেরে যে পরাণ আমার কাঁদে, আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চোদিকে মোর সুরে জালবুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। ধন্যবাদ। এবছর ভাষা প্রতিযোগে একটা নতুন গান যুক্ত হয়েছে, ভাষা প্রতিযোগের গান। এই গানটা আমরা শুরুতে বাজাই। প্রতিযোগের গান এবছরই প্রথম তৈরি করা হয়েছে, সেটা আমরা একটু পরে এক ফাঁকে শুনবো, এবং সেই গানের উপরে একটা প্রশ্ন থাকবে। তার আগে তোমাদের প্রশ্ন, এরপরে না, ওই ব্যাগ কাঁধে আছে। আমি একবার আমাদের সহপাঠীকে পেয়েছিলাম যে ফাইনাল পরীক্ষা দিত কাঁধে ব্যাগ রেখে। কেন জানো? আমাদের শিক্ষক, একজন শিক্ষক জিজ্ঞেস করলেন, সে আবার কবিও ছিল, জিজ্ঞেস করলো তোমার কাঁধে এরকম ব্যাগ কেন? বলে আমাদের পিঠে এত বোঝা, মানে বইয়ের বোঝা না শুধু, চারদিকে দায়িত্ব, চারদিকে অনিয়ম, সবকিছুর বোঝা নিয়ে সে পরীক্ষা দেয়। তা তুমি ব্যাগ কাঁধেই প্রশ্ন করো। প্রথম ঠাকুরতা, ঠাকুরতা সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আমার প্রশ্ন হলো, আধার রাধিকরণ 3 প্রকার: অভিভাবক, ঐকদেশক এবং বৈষয়িক। এখন হচ্ছে অভিভাবকের ক্ষেত্রে যখন আকাশে, পুকুরে মাছ আসে, একটা যে কোনো অংশে থাকে, এবং হচ্ছে পুকুরে নদীতে পানি আসে, এই ক্ষেত্রে হচ্ছে ঐকদেশিক হয়। এখন আকাশে চাঁদ উঠেছে, এটা কি কিরকম হবে? পৃথিবীর আকাশও হতে পারে, মহাকাশের আকাশ, এক্ষেত্রে সেটা কিভাবে ধরা হবে? নিয়ম পড়তে গিয়ে স্যার আমি একটা জিনিস দেখতে পাই যে হচ্ছে ঊর্ধ্বকমা পরিহার করার কথা স্যার, কিন্তু আমরা তৎকালীন সময়ের বিভিন্ন কবিতাতেও ঊর্ধ্বকমার ব্যবহার ব্যাপক দেখতে পাই, এবং বর্তমান সময়ের কবিতাতেও ঊর্ধ্বকমার ব্যবহার দেখতে পাই। যদি স্যার আমাদের ঊর্ধ্বকমার ব্যবহার না করা ভালো বা করা উচিত না, তাহলে কবি সাহিত্যিকগণ কেন ব্যবহার করছেন? স্যার আমার আরো একটা প্রশ্ন আছে স্যার, আমাদের প্রায় সব ক্লাসে বাংলা বইয়ে দেওয়া থাকে যে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে অথবা মাত্রাবৃত্ত ছন্দে দেওয়া থাকে, কিন্তু স্যার খুবই দুঃখের বিষয় যে আমরা ছোট থেকে শুধু করে আসি যে এই কবিতা এই ছন্দ, এই কবিতা ওই ছন্দ। আসলে আমাদের ছন্দ কোনো ধারণাই নাই, জাস্ট আমরা পড়ে যাই। স্যার আজকে আমাদের পরীক্ষাতেও একটা টপিক ছিল যে না, প্রশ্ন করবে একটা। তার আগে ওই যে বলছিল 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, এই কবিতার লাইন আবৃত্তি করতে পারো কে? এমন কেউ আছো? আর কেউ তার বাইরে? এখানে একটা মেয়ে পারো?
হাজার বছর ধরে পথ হাঁটিতেছি। এই কবিতার লাইন ভালো করে বলতে পারে, তুমি পারো না? ও পারে না। পিছনে একটা ছেলে হাজার বছর ধরে, সামনে চলে আসো। ও সামনে আসতে আসতে, মাইক্রোফোন লাগবে না, মাইক্রোফোন ওখানে থাক। তার আগে আমরা ঊর্ধ্বকমার উত্তর বানানের নিয়মে বলা হয় না দিতে, তাহলে কবি সাহিত্যিকরা কেন ঊর্ধ্বকমা দেন বা দিয়েছেন? সুন্দর প্রশ্ন। কারণ হচ্ছে যে আমরা পাঠ্যপুস্তকে একরকম বলা হচ্ছে, কিন্তু ভেতরে আরেক রকম। এই শিশু কিশোর যারা পড়াশোনা করছে, যাদের জন্য বই, তাদের জন্য জটিলতা তৈরি করা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এবং সেই জটিলতাইও পড়েছে। তো এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে জীবনানন্দ দাশ যখন এটি লিখছেন সেই সময়টা কখন, আর আমরা যখন বলছি সেই সময়টা কখন। আমাদের এই অধিকারটি নেই যে তার যা লেখা আছে সেটাকে পরিবর্তন করার। যেই কথাটি এর আগে আমরা পেয়েছি যে রবীন্দ্রসঙ্গীত বা লালনের গান অন্যভাবে কেন গাওয়া হচ্ছে, আমাদের এই অধিকারটি নেই। ঠিক সেই একই কারণে জীবনানন্দ দাশের সেই কবিতার ঊর্ধ্বকমা পরিবর্তন করার এখতিয়ার আমরা রাখে না। আর আরেকটা কথা এর সাথে আমরা যুক্ত করি যে কবি সাহিত্যিকদের স্বাধীনতা আছে, তারা ব্যবহার করতে পারেন তাদের মনের আবেগ প্রকাশ করার জন্য। তারা যেভাবে পছন্দ, যদি অর্থ ঠিক থাকে, অর্থের যোগাযোগটা যদি ঠিক মতো হয়, তাহলে তারা করতে পারেন। এমনকি কোথাও কোথাও এমনও আছে যা আমরা ব্যবহার করি সেখান থেকে অন্যভাবে, ভুলবশতই হোক বা সচেতনভাবেই হোক, ব্যবহার করে থাকেন, সেইটাও কিন্তু আমরা শুদ্ধ মনে করি। আরেকটা কথা এর সাথে আমি যোগ করি যে জীবনানন্দ দাশের শুধু বনলতা সেন না, অন্য যে কোনো কবিতা পড়ে দেখবে যে তার এই যে ঊর্ধ্বকমা, ড্যাশ, হাইফেন এইগুলো ব্যবহারের ক্ষেত্রে জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যে একেবারেই আলাদা অনেক। এবং এইটিও ঠিক যে অথেন্টিক বই ছাড়া তাকে বোঝা খুব মুশকিল, কারণ যারা এইগুলো করেন তারা যদি মূল গ্রন্থ না দেখেন, মূল গ্রন্থ বুঝতে না পারেন, তাহলে যেটি সমস্যা হয় যে জীবনানন্দ দাশের জায়গাটা ঠিক রাখতে পারেন না, ফলে ওই সময়েও কিন্তু ত্রুটি হয়। বারবার করে খেয়াল করবে যে জীবনানন্দ দাশের এই জ্যোতিচিহ্ন ব্যবহারের ক্ষেত্রে তার বিশেষত্ব আছে, এটা কিন্তু আলাদা করে জীবনানন্দকে চেনার জন্য একটা বিষয়। আর আরেকটা ছোট্ট করে বলি, যদিও ছন্দ সম্পর্কে তোমার মতো আমার নিজেরও ভয় আছে, ছন্দটা বলা হয় এই কারণে যে সেই পাঠ্যপুস্তকে ছন্দটা আসলে এক অর্থে আমি বলবো ব্যবহারিক বিষয়। এটা চর্চা এবং সেই সাথে একজন যদি সহায়ক না থাকে তো সব ক্ষেত্রে বোঝাটা খুব কঠিন। এইটি আসলে আমাদের বিবেচনায় শিক্ষক যিনি থাকেন তিনি কিন্তু সেটা ধরিয়ে দিবেন, এবং এইটার দীর্ঘ বিষয় আছে, সেই বিষয়গুলো একটু চর্চা যদি হয় তাহলে কিন্তু এটা কঠিন থাকে না। তো তোমার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। তবে জীবনানন্দ দাশ পড়ার সময় ভবিষ্যতে আরও পড়বে, আশা করি দেখবে যে তিনি একেবারেই আলাদা। ধন্যবাদ। আমি একটু যোগ করি তোমার সাথে, খুব সংক্ষেপে যোগ করবো। প্রথম কথা হচ্ছে বাংলা বানানের যে নিয়মের কথা তুমি বললে, এই নিয়ম ঠিক এবং এটা মান্য করতে হবে, কারণ এটা আধুনিক। প্রবোধ চৌধুরী যখন চলতি রীতির প্রবর্তন করেন তখন কিন্তু, বা রবীন্দ্রনাথ যখন লিখছেন তখন কিন্তু এই তাহার থেকে হা যে উঠে গেল, তাহার থেকে তার হলো, তয়ের পরে একটা ঊর্ধ্বকমা দিয়ে তারা লিখতেন। অর্থাৎ তারা বোঝাতেন যে এখানে হাটি আমরা তুলে দিয়েছি। আজকে কিন্তু ওইভাবে আর বোঝাতে হয় না। এ কারণে যারা পুরনো লেখক, অর্থাৎ 100 বছর 50 বছর আগে যারা লিখেছেন, যেভাবে লিখেছেন, তাদের লেখা অক্ষুণ্ণ রাখবার জন্যে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে তারা যা লিখেছেন আমরা তাই পড়ব। কিন্তু আমরা যখন নিজেদের লেখা লিখব তখন আধুনিক বাংলা বানানের নিয়ম, যেটি তুমি বললে ঊর্ধ্বকমা পরিহার, সেটি করতে হবে। শুধু এইটা মনে রাখা, প্রাচীনদের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের লেখা যথাযথভাবে পড়া, আধুনিক মানুষ হিসেবে আধুনিক বানান রীতি সেইটি মান্য করা, এটুকুই মূল কথা। তামান্না সামনে আসবে বইয়ের জন্য। তোমার
হ্যাঁ, একটু আসতে থাকো। ছন্দ বিষয়ক প্রশ্নের আমি একটু যোগ করি উত্তরে, যে ছন্দকে আসলে ওই ব্যবহারিক বলা হয়, কারণ এটার সর্বোচ্চ বিচারক হলো আমাদের কানটাকে সজাগ রাখলে আমাদের ছন্দটাকে ধরা সম্ভব। অন্যথায় যদি আমরা এর পর্ব বিভাজন এবং গাণিতিকভাবে এটা যেভাবে নির্ধারণ করা সেদিকে যায়, খুব কঠিন হবে। যেমন ধরো, আমি যদি বলি ছিপখাং তিনদার তিনজন মাল্লা চৌপর দিন ভর দেয় দূর পাল্লা, কি মনে হয়? একটু দ্রুত চলছে। আমরা এটাকে বলি সাধারণত 4 মাত্রার মাত্রাবৃত্ত। আবার ধরো একটু ঢেউয়ের মতো যদি চলে, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, এটা পারো? ওই যে বাঘ বাকুম পায়রা পারো? তাহলে আমরা একসাথে বলি দেখি, বাঘ বাকুম পায়রা, না পায়রা পরে, আমার সাথেই বলো, বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। এটার গতি কেমন? ধীর নাকি একটু দ্রুত? ধীর। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, গতি কি ধীর নাকি দ্রুত? হ্যাঁ, দ্রুত। স্যার বলছেন এগুলোই দ্রুত যদি গতি হয় তাহলে সেগুলো হয় স্বরবৃত্ত। পারবে ওই যে 1000 বছর ধরে, যেটা আমাদের স্যারও শুরু করেছিলেন, বালক চরিতা। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষ্ঠের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদগ্ধ নগরে। আমি ক্লান্ত প্রাণ, চারিদিকে জীবনের সমুদ্র শপে। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুখ তার শ্রাবস্থির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ। যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ঠিকানা, তেমনি দেখেছি তাই অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরে। দেখো, আমাদের স্যাররাও কিন্তু কবিতার লাইন পারে। ও যখন কবিতার মাঝখানে জানে ক্লান্ত প্রাণ এক, দেখেছো একটু ক্লান্তির ভঙ্গি করেছিল, ক্লান্ত প্রাণ এক। আবার আমাদের একজন আছেন শেখান, নিজেও আবৃত্তি শেখেন, তিনি বলছিলেন কি যে অনেকে আবৃত্তি করার সময় এরকম বলে যে এত কষ্ট কেন, মানে কষ্ট বলার সময়ে তার জান প্রাণ বের হয়ে যায়। আবার যখন আরাম বলে এমন একটা ভাব করে খুব আরামে আছে। তারপরে প্রশ্ন নিব আমরা। প্রশ্ন নিতে চাই। পিছনে যে মেয়েটা হাত তুলে আছে, মাঝামাঝি দাঁড়িয়েছে এখন, তো আমরা এটা উচ্চারণে প্রাদাস